প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে, শনিবারের এই 7 দিনে আমরা কথা বলতে চাই স্মার্ট বাংলাদেশের গড়তে যে ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে। আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু করেছি। সেখানে আসলে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং প্রতিনিয়তই জীবনের সাথে জড়িয়ে আছে অনেকগুলো প্রযুক্তি নির্ভর ব্যাপার স্যাপার। সেখানে কতটা কোপ আপ করতে পারছি আমরা, কতটা নিজেদেরকে মানিয়ে নিতে পারছি এবং কতটা কখনো কখনো আমরা হয়তো একটু মানে চিন্তাও করছি যে আমরা কি আসলে স্মার্ট যুগে প্রবেশ করার জন্য যে ধরনের দক্ষতা, সেই দক্ষতার জায়গায় পৌঁছতে পারবো কিনা, এরকম বিষয়গুলো উঠে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায়। সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকের এই আয়োজনে। আমরা শুরুতে পরিচিত হয়নি, আমাদের সাথে কারা কারা অতিথি হিসেবে রয়েছেন আজকের আয়োজনে পরিচিত হচ্ছি। রয়েছেন চিফ ই গভর্নেন্স A2I তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডক্টর ফরহাদ জাহেদ শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তার পাশেই রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আরও রয়েছেন লিঙ্ক3 টেকনোলজিসের চিফ টেকনোলজি অফিসার রকিবুল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি যদি শুরুতেই আসতে চাই, A2I যারা আসলে স্মার্ট বাংলাদেশ তৈরির একটা বড় দায়িত্ব পালন করছেন এবং আপনি ই গভর্নেন্সের চিফ হিসেবে রয়েছেন, আপনার কাছে জানতে চাই যে স্মার্ট বাংলাদেশ বা প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, প্রযুক্তি বান্ধব বাংলাদেশ যেটাই বলি না কেন আমরা, সেখানে জনসম্পৃক্ততা একটা বড় বিষয়। আমাদের নাগরিকদেরকে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে, যেখানে আসলে জনগণ থেকে নাগরিক হয়ে ওঠাটাই একটা বড় চ্যালেঞ্জ, সেখানে আবার স্মার্ট নাগরিক। সেখানে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ দেখেন এবং সেটাকে কিভাবে আসলে আমরা এগিয়ে নিতে পারি? ধন্যবাদ। প্রথমে আমি নেক্সাস টিভিকে ধন্যবাদ জানাই এ ধরনের একটা যুগোপযোগী এবং স্মার্ট বাংলাদেশ বিষয়কে এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি অলরেডি বিষয়টি উল্লেখ করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই ডিজিটাল বাংলাদেশের সাকসেসের পরে স্মার্ট বাংলাদেশের এই ভীষণ এই রূপকল্প 2041 যখন এটা উনি ভীষণটা সারা জাতির জন্য দিলেন, তখন 4টি পিলারেও এটাকে ডিফাইন করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে স্মার্ট সিটিজেন। আমরা যদি আরেকটু নিবিড়ভাবে দেখি যে 6টি বিষয়কে মাথায় নিয়ে এটার ডেফিনেশনটাকে বলা হয় স্মার্ট বাংলাদেশের, যেটা হচ্ছে প্রযুক্তি নির্ভর এবং নলেজ বেস সোসাইটি, নলেজ বেস যেটা বলছে জ্ঞান ভিত্তিক, এবং সেখানে বলা হচ্ছে ইনক্লুসিভ এবং ইনোভেটিভ এবং উন্নত হবে এবং টেকসইকরণ হবে, মানে সাস্টেইনেবল হবে। এর বেশিরভাগগুলোতেই আমরা যদি খেয়াল করি জ্ঞানভিত্তিক, কিন্তু সিটিজেনকে জ্ঞানভিত্তিক হতে হবে, দক্ষ হতে হবে, ইন্টেলিজেন্ট হতে হবে, তাকে নিজের সমস্যা নিজে সমাধান করার বিষয়ে যেতে হবে। এই ধরনের অনেকগুলো ডিজিটাল লিটারেসি শুধু না, স্মার্ট সিটিজেন হতে গেলে আরও অনেক কিছুর কিন্তু প্রয়োজন পড়বে। সেই বিষয়গুলো কিন্তু এখন সামনে আসছে। আমরা জানি EGDI বলে একটা র্যাঙ্কিং আছে, যেখানে আমরা খুব আশা রাখি এই স্মার্ট বাংলাদেশের এই স্বপ্নের বাস্তবায়নের সাথে সাথে, এই বিনির্মাণের সাথে সাথে আমরা বিশ্বের একটা সম্মানজনক র্যাঙ্কিংয়ে আমরা পৌঁছাবো। সেই সম্মানজনক র্যাঙ্কিংয়ের পৌঁছানোর যদি আমি মেজর কয়েকটি ইন্ডিকেটরের কথা বলি, তার মধ্যে একটি হচ্ছে পার্টিসিপেশন, যেটা সিটিজেনের পার্টিসিপেশন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা যদি দেখি একটি মূল স্তম্ভ, 4টি স্তম্ভের একটা হচ্ছে স্মার্ট সিটিজেন, এবং ডেফিনেশনের মধ্যেই যতগুলো মূল ফোকাসড এরিয়া আছে তার অনেকগুলোই সিটিজেনের এই স্মার্ট দক্ষতা বা স্মার্ট তাদের হচ্ছে যে উন্নয়নের সাথে সম্পৃক্ত। এবং আমরা যে র্যাঙ্কিংগুলো নিয়ে কথা বলি সেখানেও সিটিজেনের পার্টিসিপেশন খুব ভূমিকা রাখে। আমি যদি ছোট করে বলি তো IC ডিভিশন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ পলক, ওনার নেতৃত্বে বেশ সুদৃঢ়ভাবে এই সিটিজেনের পার্টিসিপেশনের বিষয়ে কাজ করছে। লার্নিং আর্নিং থেকে আমরা জানি ডিজিটাল বাংলাদেশের সময় শিপাওয়া, লার্নিং আর্নিং এবং
অনেক ধরনের আমরাও প্রজেক্টের মধ্যে জানি দিয়ে যে সেগুলো করেছে। মানে আইসিটি ডিভিশন অনেকগুলো কাজ করছে এবং আমি নিজেও অনেকগুলো শো এই টেবিলে অনেকগুলো শো এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু আপনি বেশ কিছু সের কথা বলছিলেন যে তালিকা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উঠে এসেছে যে আমাদের জনগণের আসলে ই পার্টিসিপেশন, আমাদের অফিস আদালতের ই পার্টিসিপেশন, সেই সুযোগগুলো কিন্তু খুব বেশি সন্তোষজনক তা কিন্তু না। আমি এখানে একটু আসতে চাই, রকিবুল হাসান আপনার কাছে আসতে চাই যে আপনি লেখালেখি করেন, আপনি এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব আমি দেখেছি। আবার আপনি মানে সারা বিশ্বের সাথে এক ধরনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লক চেইন বা এই বিষয়গুলো নিয়েও আপনি এক ধরনের গবেষণার মধ্যে আছেন। সেইখান থেকে আমরা বিভিন্ন সূচকে আসলে কি অবস্থায় আছি, সেটা কি সন্তোষজনক মনে হয় যে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে যাচ্ছি, ভিশন 2041 খুব বেশি দূরের কথা না, কিন্তু সেখানে আমরা কতটা সন্তোষজনক অবস্থায় আছি? থ্যাংক ইউ সো মাচ। আসলে যদি আপনি যদি সূচকের কথা বলেন বা সূচকের আগে যদি আমি এভাবে বলি যে ডিজিটাল বাংলাদেশ যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা শুরু হয় তখন কিন্তু আমি যদি দেখি, যেহেতু আমি সরকারে একটা লম্বা সময় ছিলাম, কয়েকটা বিশেষায়িত প্রতিষ্ঠানে আমি কাজ করেছি, ডেটা নিয়ে কাজ করেছি, ব্যাপারটা হচ্ছে যে সরকার শুরুতে কিন্তু এই ডেটা কালচারটা কিন্তু আগে সেভাবে ছিল না। মানে এখন একটা দেশে ডেটা কালচারটাকে আনতেও কিন্তু একটু সময় লাগে। আমি যেটা দেখেছি যে ডেটাটাকে আসলে এক একটা এন্টিটি, এক একটা এজেন্সি তাদের কাছে ডেটাগুলো প্রপারলি আছে কি না, মানে সরকারের, আমি যেটা দেখেছি সরকারের একটা বড় প্রবলেম ছিল যে ডেটাগুলো ছিল না, বা ডেটাগুলো থাকলেও সেগুলোকে প্রপারলি ডেটাগুলোকে আসলে আমরা দেখতে পারিনি। আমি যেহেতু নিজেই ছিলাম সরকারে অনেক লম্বা সময়, তো ডেটা আমি এখন মনে করতে পারি যে এখন সরকারের ডেটা কালচারটা কিন্তু এখন শুরু হয়েছে। মানে ডেটা কালচারটা মানে হচ্ছে কি, ডেটা আমরা প্রিজার্ভ করার ব্যাপারটা এবং ডাটাকে আসলে ডাটা হিসেবে দেখার প্রবণতাটা শুরু হয়েছে। হ্যাঁ, যে আপনি মনে করেন যে কোনো ডেটা, মানে আমার কাছে আগে কি হতো যে সরকারি একটা এজেন্সি ওই ডেটাটা ওনার কাছেই শুধু রেখে দিতেন, এটা যে শেয়ার করা বা এটা, বিকজ যখন একটা ডেটা যখন আপনার একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবে তখন কিন্তু এটার ভ্যালুয়েশন বাড়বে। আজকে আপনি যদি দেখেন যে ধরা যাক নামজারি, ধরা যাক এই যে ই পাসপোর্ট, ধরা যাক আপনি এনবিআর এর একটা অ্যাপ্লিকেশন, প্রায় 2500-র উপরে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসে জনগণ সেবা নিতে পারছে এবং সেটা ডাটা নির্ভর, মানে সেই জায়গাটাতে যেটা এটুয়ের অবদানও না। এখানে এটুআই শুধু না, মানে আমি বলছি যে এর সাথে এজেন্সিগুলো, বিকজ এটুআই তো ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার, বাট এজেন্সি ধরা যাক পাসপোর্টের ডেটা বা এনআইডি ডেটা, বা আমরা বলছি যে ধরা যাক বিডার ডেটা, মানে যে আমাদের বোর্ড অফ ইনভেস্টমেন্টের যে ডেটাগুলো, বা আমাদের পাশাপাশি হচ্ছে কি আমাদের যে ড্রাইভিং লাইসেন্স যেরকম আছে গ্লোবালি, ড্রাইভিং লাইসেন্স কিন্তু একটা বিশাল ডেটা। সো এই যে ডেটাগুলো যে শেয়ার হচ্ছে এবং এনবিআর যে ডেটা শেয়ার করছি, এপিআই শেয়ার করছি, এটা কিন্তু কাইন্ড অফ লাইক ইট টুক এ টাইম, এটা একটু সময় লেগেছে। পাশাপাশি বাংলাদেশে ইন্টারনেটের যে প্রসার সেটাও কিন্তু একটা প্রবলেম ছিল, বাট আমি মনে করছি যে ইট ইজ টাইম। মানে হয়তোবা আপনি যেটা বলছেন যে সন্তোষজনক ব্যাপারটা, যে এটা অফকোর্স একটা কালচার যেটা ডেটা কালচার ছিল না, সেখানে ডেটা কালচারটাকে আনতে যে সময়টা লেগেছে, কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যখন ব্যাপারটা আসছে তখন কিন্তু এটা আর আগের এটা পিছনে ফেরার আর কোনো অবকাশ নেই। এখন কিন্তু ডেটাকে শেয়ার করতে হবে। আপনি যেটা বলেন যে সন্তোষজনক না, বা সূচকে আমরা আসলে যেই সূচকে আছে সেই সূচকটা কিন্তু হঠাৎ করে উপরে অ্যাভালান্স, যে রানওয়ে গান যেটা বলছি, যে অ্যাভালান্স ব্রেকডাউন, মানে আমরা দেখছি যে একটা ক্রিটিক্যাল পয়েন্টে কিন্তু পৌঁছে গেছে। এখন এটাকে এমব্রেস করে এটাকে সব জায়গায় সব এন্টিটিতে দিয়ে দিতে হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায়, বিশেষ করে বিশ্ব ব্যাংকেরও বেশ কয়েকটা পরিসংখ্যানে কিন্তু আমরা দেখেছি যে একটু সূচক যেখানে ঊর্ধ্বমুখী হওয়ার কথা সেখানে নিম্নমুখী। লাফিফা জামাল, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে, বিশেষ করে দক্ষ মানব সম্পদ উন্নয়নের যে জায়গাটা এবং হচ্ছে বিশেষ করে অফিস আদালতে এই যে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, সেখানে কিন্তু আমরা একটু পিছিয়েই যাচ্ছি। তো যেখানে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যেতে যাচ্ছি এবং সময়টাও খুব বেশি বড় না, সেখানে এই ধরনের সূচক আমাদেরকে আসলে চিন্তার মধ্যে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা?
অবশ্যই অবশ্যই। আমরা এখন স্মার্ট বাংলাদেশের কথা বলছি, প্রথমেই কিন্তু চলে আসে জ্ঞানভিত্তিক অর্থনীতি, হ্যাঁ, এবং উদ্ভাবনী বাংলাদেশ। এটা কিন্তু খুব বড় একটা প্রয়োজন। আপনি যখন বলছেন যে এই যে এখন ডেটার একটা জোয়ারই আমাদের যাচ্ছে, এখন আমরা বলি ডেটা ইজ দ্য নিউ কারেন্সি, হ্যাঁ, কিন্তু সেই ডেটাকে আমরা শুধু ব্যবহার করব তা কিন্তু না, প্রযুক্তিকে আমরা ব্যবহার করব তা কিন্তু না, আমাদেরকে কিন্তু এখন প্রযুক্তিতে ডেভেলপমেন্টে আমাদেরকে কিন্তু এখন অবদান রাখতে হবে। শুধুমাত্র কনজিউমার হয়ে থাকলে কিন্তু আমাদের যেই স্মার্ট আমাদের বড় বাংলাদেশের একটা বাজার তৈরি গোলটা হচ্ছে, আছে, সেই বাজারটা অন্যরা নিয়ে যাবে। জি জি, সেখানটাতে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আপনি যেটা বলছেন দক্ষ মানব সম্পদ, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে, কারণ আমাদেরকে এখন একটা ট্রানজিশন পিরিয়ড, যে আমরা আস্তে আস্তে শ্রমভিত্তিক অর্থনীতি থেকে যাব সামনে জ্ঞানভিত্তিক অর্থনীতির জায়গা। এবং আপনি যখনই জ্ঞানভিত্তিক অর্থনীতির কথা বলছেন তখনই কিন্তু আমার চলে আসছে দক্ষ মানব শক্তির কথাটা। এই যে আমরা বারবার বলি যে এই যে চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তিগুলো আছে, স্মার্ট বাংলাদেশের যে প্রযুক্তিগুলো আছে, বারবার কিন্তু একই প্রশ্ন চলে আসে যে সেই ক্ষেত্রে কি আমরা আমাদের যে লো এন্ড ওয়ার্কার যারা, তারা কি তাদের যেই কাজটা হারাবে কিনা, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আমরা বলি যে কাজের একটা খুব বড় ট্রানজিশন ঘটবে, এবং আপনি যখন কাজের ট্রানজিশন ঘটার দিকে যাচ্ছেন তখন কিন্তু আমি যতটুকু জানি সেখানে বসে থাকলে আমাকে হবে না। সো আমরা সবসময় যেটা বলি যে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যতটুকু জানি আমি যদি জেনে থাকি সেটাকে আপস্কিলিং করতে হবে, এবং যদি না জেনে থাকি সেক্ষেত্রে রিস্কিলিং দরকার। সো এই জায়গাটাতে আমাদের অনেক বড়ভাবে আমাদেরকে সরকারিভাবে এবং বেসরকারিভাবেও যদি বলি, এবং সেই সাথে আমাদের যে একাডেমিয়া আছে, তিন দিক থেকেই খুব জোরে সোরে কাজ করতে হবে দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য। সেই কাজের জায়গাগুলো করার জন্য আসলে কে অগ্রণী ভূমিকা পালন করবেন? নিশ্চয়ই বলবেন সরকার, কিন্তু সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা এদেরকে আসলে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা দেখেন কিনা? অবশ্যই। যদি আমরা খুব ছোট একটা উদাহরণ দেই, যে গার্মেন্টস, আমাদের যে আরএমজি সেক্টর অনেক বড় একটা সেক্টর, এবং এখন কিন্তু সময় চলে এসেছে যে আমরা গার্মেন্টসগুলোকে আমাদের অটোমেশনের আয়ত্তায় নিয়ে চলে আসা, এবং কিছু কিছু কিন্তু ক্ষেত্রে চলে এসেছেও। রোবটের ব্যবহার হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন হচ্ছে গার্মেন্টস সেক্টরে। তো এখন আমি যদি বলি দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রে শুধু সরকার ভূমিকা রাখবে, সেক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে কী করতে পারি? আমার বেসরকারি ক্ষেত্রে আমি যদি আমার গার্মেন্টস ওনারদের কথা চিন্তা করি, তারাও কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে, যে তাদের যে ওয়ার্কাররা আছে যারা আগে হাতে কলমে কাজ করতো। কারণ আমরা কিন্তু বলি রোবট বলি না, আমরা বলি কোবট, মানে হচ্ছে কোলাবোরেটিভ রোবট, যারা নাকি মানুষ এবং রোবট একসাথে মিলে কাজ করবে। কাজে এই ট্রানজিশনটা আমাদের দরকার, এবং সেখানে সরকার এবং বেসরকারি উদ্যোগ দুটোই আমাদের দরকার। আমি দক্ষ জনগণ তৈরির কথা বললাম, আমি আসতে চাই আবার আপনার কাছে যে দক্ষ প্রশাসন, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ দক্ষ প্রশাসনই পারে, এবং প্রযুক্তি নির্ভর প্রশাসনের কারণে কিন্তু আমরা এখন যেটা বলি যে দুর্নীতি প্রবণতা বেড়েছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেই জায়গা থেকেও কিন্তু বের হয়ে আসার সুযোগ আছে সেখানে। সেই অবস্থাটা আপনি কিভাবে দেখেন? আমাদের প্রশাসন কতটা দক্ষ হয়ে তৈরি হতে পারছি? আমি আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আপা যেটা বললেন খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, ওটা একটু আমি আবার রিপিট করব। সেটা বলেছেন যে তিন যে স্টেক হোল্ডার মূল, তাদের একসাথে কাজ করতে হবে। সেটা হচ্ছে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া। আমরা দেখেছি পিছনে যখন আমরা ডিজিটাল বাংলাদেশের সাকসেসের বিষয়টা যখন ঘটে, বা সেই প্রক্রিয়াটার মধ্যেও দেখেছি যে বিভিন্ন সময় এই তিনটে বারবার উপলব্ধি করেছি যে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের এক টেবিলে বসে সিনার্জিস্টিকভাবে যদি প্ল্যানিং এবং এক্সিকিউশনে পার্টিসিপেট করে, সেটা কতটা জোরদার হয়। যেটা আসলে এবারে একটা খুব আমাদের প্রত্যয় নিয়ে স্বপ্ন যে এবার এই বিষয়টা খুব দারুণভাবে ঘটবে ইনশাল্লাহ। সেটা সেজন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। এবার আমি ফিরে আসি আপনার কথায়। সিভিল সার্ভিস 41 বলে একটি মিশন কিন্তু চিন্তা করা হয়েছে স্মার্ট বাংলাদেশের অনেকগুলো ফোকাসড এরিয়ার মধ্যে এটা একটা। সেখানে সরকার স্মার্ট সরকার তৈরিতে
আসলে স্মার্ট যে প্রশাসন সহ যে স্মার্ট সিভিল সার্ভেন্ট তৈরি করার বা তাদেরকে উন্নয়ন করার একটা মিশন হাতে নেওয়া হয়েছে। আপনি খেয়াল করবেন যে যদি সব মন্ত্রণালয়গুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই খেয়াল করা যায় যে ওখানে আইসিটি ভিত্তিক বা প্রযুক্তি নির্ভর এই পদবলের লোকজন কতটা। একটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে যে ধরেন এলজিডি মিনিস্ট্রি বা আমি যে কোনো মিনিস্ট্রির কথাই বলতে পারি, এগ্রিকালচার মিনিস্ট্রি, এত বড় মিনিস্ট্রি, হাজার হাজার লোক কাজ করে। আইসিটি কিন্তু 2জন 3জন, একজন প্রোগ্রামার, একজন সিস্টেম অ্যানালিস্ট, একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। তো আপনি যদি হাইটেক কোনো কিছু এখানে ইমপ্লিমেন্ট করতে চান, যদি সেটা ইন্ডাস্ট্রি করে, একাডেমিয়া যদি সেখানে স্ট্যান্ডার্ডটা দেখায় বা বিভিন্ন কিছু অ্যাডভাইস করে, এটা কি আমাদের একটা বড় প্রশ্ন না যে ওনারা কি এই বিষয়টি, যারা টেকনোলজির 2-3জন আছে, তারা কি এটাকে রিভিউ করতে পারবে? এটা কি ওনারা গ্রহণ করে এটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন? তার মানে একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে যে সামনের দিনে শুধু প্রশাসনে তো ওনারা এই আইসিটি নির্ভর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দিয়ে আরও বেশি উন্নত হবেন, কিন্তু আইসিটি নির্ভর বা আইসিটিতে দক্ষ বা আইসিটি সংশ্লিষ্ট অন্যান্য প্রযুক্তির যে মানুষগুলো, এই দক্ষ জনসম্পদ কিন্তু সরকারের মধ্যে আসতে হবে। তো এই বিষয় নিয়ে পুরা সিভিল সার্ভেন্টকেই ঢেলে সাজিয়ে এটাকে নতুন ধরনের ক্যারিয়ার, নতুন ধরনের দক্ষতা উন্নয়নের জন্য পরিকল্পনা হচ্ছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই আসলে সেই মিশনের এক্সিকিউশন শুরু হবে। আমি আবারও বলবো একাডেমি এবং ইন্ডাস্ট্রিকে সাথে। সেখানে আরেকটা বিষয় চলে আসে যে আসলে দীর্ঘ সময়ে বিজ্ঞান নির্ভর বাংলাদেশ তৈরি করার যে প্রবণতা, সেইটা থেকে আমরা কত দূরে আছি না কত কাছে আসি, এটা একটা ডিবেট বলা যেতে পারে। সেই ডিবেটে আমরা আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিন। আমরা বিরতিতে গিয়েছিলাম, সেখানে একটা বিষয় ছিল যে ডিবেট তৈরি হচ্ছে বিভিন্ন। লাফিফা জামাল, আপনার কাছে আসতে চাই যে আমরা এখন দেখছি যে হ্যাঁ, ইন্টারনেটের সহজলভ্যতা তৈরি হয়েছে, তবে মানে কোয়ালিটি ইন্টারনেট, সেখানেও কিন্তু একটা প্রশ্ন আছে। আবার তথ্য প্রযুক্তির বিভিন্ন সূচকে আমরা দেখি যে বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক যে সেবা, সেখানেও কিন্তু খুব বেশি সন্তোষজনক অবস্থা না। তাহলে বাস্তবিক অর্থে যদি আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই, জনগণকে বা নাগরিককে স্মার্ট করতে হলে এই সেবাগুলো কিন্তু তাদের দোরগোড়ায় পৌঁছাতে এবং তাদেরকে মানে ব্যবহার করার মতো যোগ্য করে তুলতে হবে। সেখানে আমাদের করণীয় কি আছে বলে মনে করেন? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে ইন্টারনেট। তো আমরা যদি দেখি যে আমাদের কিন্তু ইন্টারনেটের ইউজার প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু আপনি যদি দেখেন ইন্টারনেটের গতি, আমি দেখছিলাম ওকলার রিপোর্ট, মার্চ 2024-এর রিপোর্ট অনুযায়ী আমাদের মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 112তম, আর ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে সেই অবস্থান আমাদের 108তম। কাজেই এই জায়গাটাতে আমাদের কিন্তু জোর দিতে হবে। যদিও এক দেশ এক রেট করেছি আমরা, কিন্তু কোয়ালিটি এনশিওর করার জায়গায় কোয়ালিটি এনশিওর করছি না। আমরা যখন 3G 4G 5G বলছি, কিন্তু সেই কাঙ্ক্ষিত স্পিড যেটা আমরা বলবো সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। এবং আপনি যখন বলছেন ফ্রন্টিয়ার টেকনোলজির কথা বলছেন, এখন আপনি যখন চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যে প্রযুক্তিগুলোর কথা বলছেন, সেই প্রযুক্তিগুলো নিয়ে যখন আপনি কাজ করতে চাইবেন, তখন কিন্তু আপনার জন্য অবশ্যই হাই স্পিড ইন্টারনেট থাকতেই হবে। রিয়েল টাইমে কাজ করার আমাদের সেই সক্ষমতাটা আমাদেরকে অর্জন করতে হবে। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এবং আরেকটা যেটা হচ্ছে, আমি বলবো, বারবারই বলবো, মানসম্মত শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি যেহেতু শিক্ষক, শিক্ষা নিয়েই আমার কাজ, সেই জায়গাটাতে আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। এবং এখনকার যুগে কিন্তু এসে আপনি GPA 5 পেয়েছেন, আপনি ফার্স্ট ক্লাস পেয়েছেন, ক্লাসে ফার্স্ট হয়েছেন, এটা আর সামনের দিকে কোনো কাজে লাগবে না। দেখতে হবে আপনার দক্ষতা কোথায় আছে, আপনি কোন কাজে পারদর্শী। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আপনি যখন তুলেছেন রকিবুল হাসানের একটা স্ট্যাটাস আমি পড়ছিলাম, সম্ভবত 2015 সালের একটা ঘটনা আপনি লিখেছিলেন যে আমাদের ছেলেমেয়েরা তখন যে টেস্টগুলো দিয়েছিল, MCQ টেস্ট, রিটেন টেস্ট এবং ব্যবহারিক। MCQ রিটেন ভালো করেছে, কিন্তু ব্যবহারিক জায়গায় খুব দুর্বল। আপনি যেটা বলছেন লাফিফা জামাল, যে
ব্যবহারিক জায়গা থেকে, বিশেষ করে তথ্য প্রযুক্তির ব্যবহারিক জায়গা থেকে অনেক বেশি এগিয়ে আসতে হবে। সেখানে আপনি কি দেখেন? এবং একই সাথে আপনার কাছে প্রশ্ন যে আপনি ইন্টারনেটের যে ব্যবহারের কথা বললাম, সেখানে আসলে কি ধরনের পদক্ষেপ জরুরি বলে মনে করেন? থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা কিন্তু যেহেতু এখন খান একাডেমি এবং এর পাশাপাশি আসলে অন্যান্য অনেক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম চলে এসছে, মানে এখন এটা বলা যাবে না যে আমাদের এডুকেশনের জন্য শুধু দেশের মধ্যে থাকতে হচ্ছে। এখন কিন্তু আমরা গ্লোবালি দেখছি, এবং আমি নিজে যেহেতু খুবই টেকনোলজি নিয়ে কাজ করি, আমি আমার টিমের কাজ দেখি যে আমার ধরা যাক একটা রাউটার দরকার, একটা সলিউশন দরকার, একটা হার্ডওয়্যার দরকার। দেখা যাচ্ছে সেই হার্ডওয়্যার বা রাউটার সেগুলোও কিন্তু এখন লাগছে না, বিকজ সব কিছু ভার্চুয়ালাইজ হয়ে গেছে। মানে আপনি যদি একটা জিনিস রিয়েলি শিখতে চান, আপনি কিন্তু বাসায় বসে শিখতে পারবেন। এই যে এডুকেশনটা আসলে নেক্সট লেভেলে, মানে যে লেভেলে চলে গেছে, মানে বিশেষ করে আপনি যে স্ট্যাটাসটার কথা বললেন যে আসলে পুঁথিগত শিক্ষার পাশাপাশি এটাকে দিন শেষে অ্যাপ্লাই করা, মানে আমরা আসলে যেটাকে এখন বলি লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিল, যেটাকে আমরা বলছি যে লোয়ার অর্ডার থিঙ্কিং স্কিলে যে আমি এটাকে মেমোরাইজেশন করলাম, তারপর হচ্ছে কি এটাকে কম্প্রিহেন্ড করলাম, মেমোরাইজ করে কম্প্রিহেন্ড করলাম, দিস ইজ লোয়ার অর্ডার। বাট দেন এটাকে অ্যাপ্লাই করার মতো, যে আপনি যেটা বললেন যে অ্যাপ্লাই করতে গেলে তো তাকে তো জানতে হবে যে আসলে এটার ফাইনালি এটাকে কিভাবে এটাকে হাতে কলমে করে দেখাতে হবে। মানে প্রবলেমটাকে সলভ করার যে প্রবণতা, সেটার জন্য ইন্টারনেট একটা বড় জায়গা। কিন্তু হ্যাঁ, আমি আসছি, যেহেতু আমি একটা লিঙ্ক3 টেকনোলজিস আমি চিফ টেকনোলজি অফিসার, অফকোর্স ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য থিং। বাট আমি জাস্ট এটার সাথে যদি যোগ করি যে আমরা কম্প্রিহেন্ড করলাম, আমরা অ্যাপ্লাই করলাম, বাট দেন আমরা এখন দেখছি যে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, যেটাতে আমাদের বাচ্চাদেরকে আসলে যেখানে কাজ করতে হবে, যে সিনথেসাইজ করা, মানে অনেকগুলো ডেটা থেকে সিনথেসাইজ করতে পারাটা, ইনফারেন্স করতে পারা, যে আসলে অনেকগুলো আইডিয়া থেকে নিজস্ব কিছু আইডিয়া জেনারেট করতে পারা, এই যে হায়ার অর্ডার, ওই জায়গাটাতে আমি আসতেছি। বাট ইন্টারনেটের ব্যাপারে, যেহেতু আমি একটা আইএসপিতে চিফ টেকনোলজি অফিসার, ইন্টারনেটে কিন্তু আমাদের বেশ কিছু সমস্যা আছে। আমি বলতে চাচ্ছি যে যেহেতু আরপু, আমাদের ইন্টারনেটে আরপু কিন্তু খুবই কম, মানে আমাদের এই রিজিয়নে কিন্তু ইন্টারনেটের আরপু কম, এক দেশ এক রেট। ব্যাপারটা এরকম যে আসলে যদি 500 টাকার একটা 5 Mbps ইন্টারনেট যদি দিতে হয়, তাহলে কিন্তু আমাদের কস্ট মডেলিং করে দেখতে হবে যে 500 টাকায় 5 MB ইন্টারনেট দেওয়ার জন্য টোটাল কস্টিংয়ের মধ্যে আসলে কোথায় কস্টগুলো আমরা ডেলিভারেটলি দেখতে পারি। ওর মধ্যে কিন্তু একটা বড় অংশ হচ্ছে গিয়ে আসলে কীভাবে ইন্টারনেটটাকে একদম আমাদের গ্রাহকের কাছে পৌঁছানো যায়, তার জন্য প্রান্তিক পর্যায়ে, রাইট। এবং সেখানে যদি আমরা আমাদের ইন্টারনেটটাকে যদি আন্ডারগ্রাউন্ড করতে যাই, তার জন্য যে কস্ট, বা আমাদেরকে যদি এখন এটাকে ওভারহেড করতে হয়, তার জন্য যে সিটি কর্পোরেশন মাঝে মাঝে কেবল কেটে দিচ্ছে, বা ইট হ্যাজ এ কস্ট। এখন সরকার পক্ষ থেকে কিছু নীতিমালা সাপোর্ট লাগবে এই কারণে যে আসলে আমরা কি একসাথে সব আইএসপি মিলে একসাথে একটা জায়গা দিয়ে একটা পাইপ দিয়ে কি আমরা ইন্টারনেট নিয়ে যেতে পারি কিনা, এটাকে বলা হয় অ্যাক্টিভ শেয়ারিং, যে আসলে আমরা শেয়ার করছি আমাদের ইনফ্রাস্ট্রাকচার। অফকোর্স বিটিআরসি একটা চমৎকার কাজ করছে, প্যাসিভ ইন্টারনেট প্যাসিভ শেয়ারিংটা আমরা করছি, বাট অ্যাক্টিভলি যে আমরা একই যন্ত্র যাতে 2-3 ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এটা কস্ট অনেক কমে আসবে। বিকজ দিন শেষে এই ইকুইপমেন্টটা কিনতে কিন্তু বাইরে থেকে ইন্ডিভিজুয়াল হওয়ার চাইতে আসলে ওই যে ওখানেও সেই সমন্বিত প্রচেষ্টা দরকার। এবং আপনারা নিশ্চয়ই এইটা বলবেন যে ইন্টারনেট, মানে গুণগত মানসম্পন্ন ইন্টারনেট স্মার্ট বাংলাদেশ তৈরি করার একটা বড় জায়গা। আমি যদি আপনার কাছে আবারও আসি জাহিদ শেখ, যে শিক্ষার কথা তুলেছেন লাফিফা জামাল, শিক্ষাক্ষেত্রেও যদি আমরা পরিবর্তন করতে চাই, স্মার্ট শিক্ষা পদ্ধতি তৈরি করতে চাই, এবং অলরেডি শিক্ষা কারিকুলামে বেশ কিছু পরিবর্তন এসেছে, সেখানেও কিন্তু ইন্টারনেটের ব্যবহার রয়েছে। আমরা দেখেছি যে মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যেও সে কতটা ইন্টারনেট থেকে নিতে পারছে, পারিপার্শ্বিকতা নিতে পারছে, সেটা মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে যুক্ত হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন চলে আসে যে কথিত আছে যে এই ঢাকা শহরে ইলন মাস্কের ইন্টারনেটও ব্যবহার হয়,
কথিত আছে এরকম, কিন্তু প্রান্তিক পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে, বিশেষ করে অপেক্ষিত দরিদ্র জনগোষ্ঠীর কাছে এই গুণগত ইন্টারনেট পৌঁছানোকে একটা চ্যালেঞ্জ কিনা, এবং সেটা স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এক ধরনের বড় চ্যালেঞ্জ কিনা? আমরা দেখেন স্মার্ট বাংলাদেশের এই ভীষণ অ্যাচিভমেন্টের এই ভীষণ বলতে গিয়ে বারবার কিন্তু আমরা বলছি কেমন হবে সেটা, কন্ট্যাক্টলেস, পেপারলেস, ইন্টারঅপারেবল, ইন্টিগ্রেটেড, সব কিছু একটার সাথে কানেক্টেড থাকবে, ডেটা নির্ভর হবে, এবং পেপারলেস মানে তো পেপারই থাকবে না, কন্ট্যাক্টলেস মানে মানুষের থাকবে না, তাহলে সব কিছু প্রযুক্তি নির্ভর হবে। কিন্তু তাহলে প্রযুক্তি নির্ভর হলে প্রযুক্তি কিন্তু ওই গ্রাম বাংলায় যে প্রযুক্তিটা ইউজ হবে আর এখানে যে প্রযুক্তিটা ইউজ হবে, ইট হ্যাজ টু বি কানেক্টেড। তো এই অবকাঠামো মূল একটা জায়গা হচ্ছে ইন্টারনেট। এবং আপনি আজকে দেখেন সব কিছুই আমাদের মোবাইলের অ্যাপস বলেন, আপনি সফটওয়্যারের বলেন, যে কোনো প্ল্যাটফর্ম বলেন, ইভেন ক্লাউড টেকনোলজি বলেন, সব কিছুতেই কিন্তু আমাদের এই ইন্টারনেটের উপর নির্ভরশীল। তো স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে তো এটা একদম খুব আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, যেটা সরকার করছেন এবং আমাদের সকলকেই গুরুত্ব সহকারে সেটাকে নিতে হবে, নিচ্ছেও বটে। সেটা তো আপনার কাছে কি মনে হয় যে মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষায় যে মৌলিক অধিকার, ইন্টারনেটও এখন বাংলাদেশের জন্য মৌলিক অধিকার ঘোষণা করার সময় এসে গেছে? ইন্টারেস্টিং। টেকনোলজি সবসময় আমার কাছে মনে হয়, অনেক দেশে কিন্তু ইন্টারনেট মৌলিক অধিকার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার একসময় আসলে, আজকে কি আমরা মোবাইল ছাড়া থাকতে পারি? এখন যদি আমি উল্টো করে বলি, মোবাইলটা কি মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত? এগুলো কিন্তু আসলে মানুষের জীবনযাত্রা সাথে সাথে চেঞ্জ হবে, এবং কখনো ইন্টারনেট হবে, কালকে আরেকটা টেকনোলজি আসবে। মোবাইল আজকে আছে, আজ থেকে 10 বছর পরে আরেক ধরনের টেকনোলজি আসবে। তবে অবশ্যই মানুষের যেদিকে যাচ্ছে টেকনোলজি, ইমার্জিং টেকনোলজি যেগুলো ব্যবহার যেদিকে যাচ্ছে, এগুলো আসলে ছাড়া এখন কোনো কিছুই সম্ভব না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তো সম্ভবই না। স্মার্ট যে সিটিজেনরা, তারা যদি স্মার্ট কোনো সার্ভিস নিতে চায়, স্মার্টলি পার্টিসিপেট করতে চায়, তাদের দক্ষতা উন্নয়ন করতে চায়, সব কিছুতে তাদের টেকনোলজি লাগবে, এই ইন্টারনেট লাগবে, এই মোবাইল লাগবে, এগুলো তো মাস্ট। আমি এখানে একটা বিরতি নিতে চাই, কিন্তু কথা শুরু করতে চাই ঠিক এখান থেকে, বিরতির পরে এসে, যে আপনারা সরকারিভাবে যে সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে, সেটা অ্যাভেল করার মতো বা সেটা নেওয়ার মতো যোগ্যতা প্রান্তিক পর্যায়ে জনগণ কতটা পাচ্ছে বা কতটা তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে এখন যথেষ্ট সেবা, সরকারি বিভিন্ন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে যাদের তথ্য প্রযুক্তির দক্ষতা কম বা নেই, তারা আসলে ঠিক কিভাবে এই সেবাগুলো নিতে পারবে, সেইটা নিয়ে কি আমাদের ভাবনা চিন্তার সময় এসেছে কিনা, এবং তাদেরকে কিভাবে ডিজিটালি সাক্ষরতা বলি আর হচ্ছে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া বলি, সেই জায়গাগুলো নিয়ে কি কাজ করা দরকার আছে বলে মনে করছেন আপনারা? খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা বলেছেন। আমরা স্মার্ট বাংলাদেশে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ থটস আমরা বলছি। জিরো ডিভাইড, তার মানে লাস্ট মাইলে যে ব্যক্তি আছে, যে অবস্থানে আছে, উনিও সমতা নিয়ে, সমভাবে, সম অধিকার নিয়ে সবগুলো সুবিধা পাবেন। আমরা বলছি আই অ্যাম দ্য সলিউশন, স্মার্ট সিটিজেন, সে নিজেই সব কিছু করতে পারবে। এখন শহরের যারা টেকনোলজি ওরিয়েন্টেড, কিছু টেকনোলজি সেবী তারা যারা আছে, তারা শুধু সলিউশন করলো, কিন্তু গ্রামের গামছা পড়া, সেই গামছা কাঁধে নেওয়া সেই কৃষক আমাদের, যিনি যা আমাদের একটা দারুণ ভূমিকা দেশের এগ্রিকালচার প্রোডাকশন এবং সব কিছুতে রাখছেন, তিনি কি করবেন? তারপর তার আরও যারা আছেন গ্রামের প্রান্তিক অঞ্চলে, তারা কি এই আই এম দ্য সলিউশন ব্যাপারটা কি ওনারা কিভাবে দেখছেন বা সেটা বোঝার অবস্থাটা তৈরি হচ্ছে কিনা, এইটা আসলে চিন্তাটা কিন্তু খুব গভীরভাবে করা হচ্ছে। কারণ হচ্ছে এটাতে একটা বড় গ্যাপ তো আছেই, কারণ তাদেরকে যদি বলি আমরা স্মার্ট সাক্ষরতা বা স্মার্ট লিটারেসি বা ডিজিটাল লিটারেসি, হোয়াট এভার ইউ সে, শুধু সেটা কিন্তু নয়, তাদেরকে তো হুট করে আপনি একটা ডিজিটাল দক্ষতা করতে পারবেন না।
আবার দেখেন স্মার্ট সার্ভিসের ক্ষেত্রে ওনারা এখন কি করছেন, এখন একটা ইউডিসিতে যাচ্ছেন গ্রামে 3 কিলোমিটারের মধ্যে। আমরা জানি যে বাংলাদেশের সব ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, সেখানে যাচ্ছে, সহজভাবে বলছে যে আমার এটা জমির পর্চা দরকার, তারা বাকিটা সেবা কয়েকদিন পরে এসে পাচ্ছে। আপনার কাছে এই রিসার্চ কি আছে যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যারা কাজ করছেন তারাও আসলে ডিজিটালি সক্ষম কিনা সেখানেও মানে অবশ্য আমি বলবো যে সার্ভিসগুলো দেওয়ার জন্য যতটুকু সক্ষমতা আছে বেশিরভাগই তা আছে, আমি খুব কনফিডেন্টলি এটা জানি, কারণ ওনারা ওইটার উপরেই কিন্তু এন্টারপ্রেনার, ওনারা ওইটার উপরেই কিন্তু তাদের ইউডিসিটা চালিয়ে আসছেন বছর পর বছর, এবং অনেক কয়েকশো সার্ভিস কিন্তু ওনারা দিচ্ছেন। তো সেদিক দিয়ে চিন্তা করলে সক্ষমতা, কিন্তু আপনি যদি বলেন নেক্সট লেভেলে স্মার্ট সার্ভিসের ক্ষেত্রে ওনারা কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন বা কী ধরনের লাগবে, সেখানে তো এই ধরেন ডিজিটালি ফর্ম ফিল আপ করা, সেখানে তো ধরেন এই যে কাগজ জমা দেওয়া, সিভি তৈরি করা, এই বিষয়গুলো তো থাকার কথা না, পেপারলেস, কন্ট্যাক্টলেস। তার মানে আসলে অনেকটা ওই হওয়াও বললে হবে এরকমই কিন্তু হতে হবে। তার মানে একজন কৃষক বলেন অথবা একজন প্রান্তিক জনগণ বলেন, তিনি তার লোকাল ল্যাঙ্গুয়েজে বলবেন যে আমি এটা চাই, এইটুকুই গুড এনাফ হতে হবে। বাকিটা কিন্তু সরকারের এই সিস্টেম, স্মার্ট সিস্টেম প্রসেস করে তার কাছে ডেলিভারি করতে হবে উইথাউট এনি সাবমিশন, মানে এনি কাগজপত্র দাখিল বা এনি ইন্টারভেনশন বাদ দিয়ে। সেটাও আমি জানি যে অলরেডি মাই গভ যে ওয়েবসাইট আপনাদের, সেখানে আসলে ভয়েস কন্ট্রোল আপনারা দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলছেন যে মানে বৈষম্যটা জিরো হতে হবে। লাফিফা জামাল, আপনার কাছে আসতে চাই যে আমি প্রান্তিক পর্যায়ে নাই গেলাম, এই ঢাকা শহরের পরিবারদের মধ্যে যদি নারী পুরুষের কথা বলি, যদি হচ্ছে বয়স্ক, বয়োজ্যেষ্ঠ এবং তরুণের কথা বলি, সেখানেই কি বৈষম্য বিদ্যমান কিনা, বৈষম্যটা কতটা প্রকট এবং সেটা আমাদের স্মার্ট বাংলাদেশ করতে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে? আপনি খুব সুন্দর একটি প্রসঙ্গের অবতারণা করেছেন। যখনই আমরা ডিজিটাল ডিভাইডের কথা বলি, সেখানে কিন্তু অনেকগুলো নিয়ামক কাজ করে। একটা হচ্ছে শহরাঞ্চলের সাথে গ্রামাঞ্চলের মধ্যে যে ডিজিটাল ডিভাইড সেটা আছে, নারী পুরুষের ক্ষেত্রে সেটা আছে, আবার ঠিক একইভাবে বয়সের গ্যাপের কথা বললেন সেখানেও আছে। আপনি যদি দেখেন যে মোবাইল ফোন ওনার 81% কিন্তু হচ্ছে পুরুষ। এখানে খুব বড় একটি জেন্ডার গ্যাপ আছে। এবং আপনি যদি দেখেন ইন্টারনেট ব্যবহারকারী, সেখানে সেই গ্যাপটা আরও একটু প্রকট। তাহলে কি হচ্ছে যে বিশেষ করে কোভিডের সময়টাতে আমরা দেখেছি যে ধরেন গ্রামের একটি পরিবার অথবা শহরেরই একটি পরিবার, তারা হয়তো খুব সামর্থ্যবান না, তার পরিবারে একটি মোবাইল ফোন আছে এবং তার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান, এবং দেখা যাচ্ছে যে অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে প্রায়োরিটি পাচ্ছে সেই পুত্র সন্তানটি, কন্যা সন্তান কিন্তু সেই প্রায়োরিটি পাচ্ছে না। অথবা অনেক সময় শেয়ার ডিভাইস, যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রামের দিকে যখন আমরা যাই, একজন মহিলা যখন একটি মোবাইল ব্যবহার করেন, হয় তার স্বামীর মোবাইল ব্যবহার করছেন, না হয় তার পিতার মোবাইল ব্যবহার করছেন, অথবা তার পুত্রের মোবাইল ব্যবহার করছেন। কাজে ডিজিটাল এই যে আমাদের ডিভাইডের যে জায়গাটা, সেই গ্যাপটাকে আমাদের অবশ্যই কমিয়ে নিয়ে আসতে হবে। কারণ আমরা যে কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশের কথা বলছি, সেখানে কিন্তু আমরা কিন্তু ভাগ করতে পারবো না যে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরিতে অবদান রাখছি এবং আরেকটা গ্রুপ একদমই পিছিয়ে আছে। কাজে এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তারও পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই যে যখন আমরা বলছি যে নারী পুরুষের মধ্যে যখন আমরা গ্যাপটা কমাতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবং আমরা বলি অনলাইন হ্যারাসমেন্ট, আমরা দেখি কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট তার শিকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই কিন্তু অনলাইনে সহিংসতার শিকার হয়। কাজেই এই জায়গাটাতে ক্ষেত্রেও কিন্তু আমাকে কিন্তু একেবারে কঠিন আইন থাকতে হবে। আমি যখন দেখি যে ইফটিজিংয়ের কথা বলছি, সেখানে যেরকম কঠিন আইন আছে, আমাকে যখন অনলাইনে টিজ করা হচ্ছে, সেখানেও কিন্তু আপনাকে সে কঠিন আইন করে তাদেরকে কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখছি এখন বিআরটিএ বলেন বা আমাদের যে ক্রাইম ডিভিশন আছে, ডিএমপি কাজ করছে, অনেক কাজ শুরু হয়েছে, কিন্তু আমাদের মধ্যে সচেতনতাটা নেই। এই জায়গাটাও আরও একটি বিষয়। কারণ আমি কিন্তু জানি না যে আমাকে যখন অনলাইনে হ্যারাস করা হচ্ছে, আমি কার কাছে যাব।
আমি কোথায় গেলে সেই ব্যাপারে আমি সহায়তা পেতে পারি, সেটা একটা ব্যাপার থাকে। এবং আরেকটা হয়, আমাদের একটি গবেষণাতে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে পরিবার থেকেই বাধা দেওয়া হয় যে বিচার চাওয়ার দরকার নেই বা পুলিশ কমপ্লেন করার দরকার নেই, কারণ সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার কন্যা সন্তানটি হয়তো উল্টোভাবে হেনস্থার শিকার হবে। কাজেই স্মার্ট বাংলাদেশের নিয়ামকের কথা যখন আমরা বলছি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের সেই স্মার্টনেসটা জরুরি। কাজে প্রযুক্তির ব্যবহারের কথা যখন বলছি, প্রযুক্তির নিরাপত্তার কথা বলছি, এবং আমরা বারবার বলছি পর্যাপ্ত এবং আধুনিক তথ্য প্রযুক্তির অবকাঠামো, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই অবকাঠামোটা তৈরি করতে হবে। এই ব্যাকবোন যদি আমার না থাকে, আমি যতই স্মার্ট বাংলাদেশ বলে চিৎকার করি না কেন, আমি কিন্তু সেই সুফলটা পাবো না। যে পর্যাপ্ত অবকাঠামো তৈরিটা অনেক সেই বেশি জায়গাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কাজ একটি ব্যাপার। হচ্ছে, কিন্তু কাজের থেকে কথা কখনো কখনো আমরা বেশি বলে ফেলছি কিনা সেটা নিয়ে অনেকেই বলে থাকেন। আমি একটু রকিবুল হাসান আপনার কাছে আসতে চাই যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা আছি, এটা নিয়েও কিন্তু এক ধরনের মানে মতদ্বৈততা আছে। কেউ বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি হারাবো, কেউ বলছেন নতুন চাকরি তৈরি হবে। আসলে কি মানে সেখানে এই যে জনগণকে বা নাগরিককে, স্মার্ট নাগরিককে আমরা স্মার্টলি কীভাবে আসলে পৌঁছে দিতে পারি এই তথ্যগুলো? থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি প্রায় 5 বছর আগে এই বইটি লিখেছিলাম, কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র। মানে আসলে হিউম্যান ইন দ্য লুপ, হিউম্যানকে আপনি লুপে রাখবেন নাকি আউট অফ দ্য লুপ করবেন, এটা একটা বড় প্রশ্ন। আর একটা জিনিস হচ্ছে যে আসলে উনি একটা ফরহাদ ভাই কিন্তু কথা বলেছেন যে মানে হচ্ছে কি আমি একজন মানে নাগরিক হিসেবে আমি এই সার্ভিসটা পেতে চাই। আমি কিন্তু এই বইটাতে এটা লিখেছি যে আমি চিন্তা করছি সরকার সার্ভিসটা তৈরি করছে। ব্যাপারটা এরকম যে আমি চিন্তা করছি এটা আসলে কিভাবে সম্ভব, কারণ আমরা যেভাবে ধরা যাক আমি অ্যামাজনে কিনছি, দারাজে একটা জিনিস কিনছি, আমি কিন্তু দারাজে একটা জিনিস কিনছি বা অ্যামাজন কিন্তু একটা অ্যান্টিসিপেটরি একটা জিনিস তারা করেছিল যে কীভাবে একটা শিপমেন্ট, মনে করেন যে কীভাবে আমি একটা জিনিস অর্ডার করার আগেই সে বুঝতে পারবে বিকজ অফ বিহেভিয়ারাল অ্যানালাইসিস যে ওর কাছাকাছি যেই আমি জিনিসটা কিনতে যাচ্ছি সেটা কাছাকাছি ওয়্যার হাউসে পৌঁছায় দিবে বিফোর আই ক্লিক বাই। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আপনি যেটা বলছেন যে আমি যদি ওখানে আসি যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু একটা কথা আছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু চাকরি খাবে না, বরং যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবেন উনি আরেকজনের চাকরি খাবেন যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন না। সেখানেও কিন্তু প্রশ্ন চলে আসছে যে বৈষম্য কমানো। হ্যাঁ, এই জায়গাটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি এডুকেশন। এবং এখানে আরেকটা জিনিস আমি যোগ করতে যাই, যেটা আমি এখানে বলেছি যে আসলে দিন শেষে হিউম্যান মানে আমরা যেভাবে কাজ করছি মানুষ আর সেভাবে আসলে কাজ করবে না। এটা হচ্ছে প্রথম কথা। এই জন্য কিন্তু গ্লোবালি আপনি দেখবেন যে এখন একটা কথা চালু আছে ইউবিআই, যে ইউনিভার্সাল বেসিক ইনকাম। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমার জন্য হয়তোবা আমার জাস্ট বেঁচে থাকার জন্য যত টাকা দরকার, ধরা যাক 11,000 টাকা, আমি ধারণা করছি পার পার্সন 11,000 টাকা। যেহেতু সরকার, আমি নিজে এই বইটাতে লিখেছি যে সরকার একটা বিশাল একটা ফান্ডিং দিয়েছে এবং এটা নিয়ে কাজ করছে সরকার, সেটা হচ্ছে গিয়ে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এটা কিন্তু সরকার বিশাল টাকা দিয়েছে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু বিভিন্ন ভাতা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং এটা বড় একটা অংশ, বিশাল অংশ। এবং এখানে আমরা বলছি যে একজন মানুষ চাকরি হারানোর থেকে আরেকটা চাকরি পাওয়া পর্যন্ত এই যে 11,000 টাকার যে একটা ব্যাপার, যাতে সে ডিপ্রেশনে না পড়ে। বিকজ দিন শেষে প্রতিটা মানুষ কিন্তু একটা রাষ্ট্রের দায়বদ্ধতা আছে তাকে আসলে দেখভাল করা। যেভাবে আমরা 999 চাপ দিচ্ছি যে আমি আসলে যখন একটা বিপদে পড়ছি আমি আসলে কার কাছে সাহায্য চাচ্ছি, রাষ্ট্রের কাছে 999। কারণ ওখানে কিন্তু আমি ওই জিনিসগুলো নিয়ে কাজ করেছি। আমি জানি যে ওই সময় কিন্তু আপনারা জানেন যে ইভেন মোবাইল ফোনে যে সিম না থাকে, মোবাইল ফোনে যদি ডেটাও না থাকে, মোবাইল ফোনে যদি কিছুই না থাকে, ইভেন সেই মোবাইল ফোনে আপনি দেখবেন যে একটা মোবাইল ফোনে যদি আপনার সিম না থাকে দেখবেন যে SOS কল অনলি। তার মানে কি যে অ্যাটলিস্ট আপনি যাতে রিচ করতে পারেন। মানে আপনি যেটা বলতেছেন যে রাষ্ট্রের একটা বড় দায়িত্ব আছে, সেক্ষেত্রে রাষ্ট্রের সক্ষমতারও একটা ব্যাপার আছে। আমরা উন্নত রাষ্ট্র হতে চাই, উন্নত রাষ্ট্র হলে নিশ্চয়ই আমরা সেই সুবিধাগুলো অ্যাভেল করতে পারবো। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন।
প্রিয় দর্শক, আমন্ত্রণ আর একবার। আমরা কথা বলছিলাম তথ্য প্রযুক্তি বান্ধব বাংলাদেশ করতে চ্যালেঞ্জ কি। লাফিফা জামাল, শেষ অংশে এসে আমি আপনার কাছে যদি জানতে চাই, আপনি কোনটাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন? আমার কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটার কথা মনে হয় যে আসলে আমাদের যে ডিজিটালি লিটারেট করা আমাদের সাধারণ জনগণকে, সেই জায়গাটা কিন্তু আমরা এখনও সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। কারণ হচ্ছে আমি যখন স্মার্ট বাংলাদেশের কথা বলছি, আমি কৃষি বলি, শিক্ষা বলি, স্বাস্থ্য খাত বলি, অর্থনীতি বলি, প্রতিটা ক্ষেত্রকে কিন্তু আমাকে স্মার্ট করতে হবে। এবং আপনি যখন ভোক্তার কাছে পৌঁছাবেন, স্মার্ট সেবাটা তাদের দোরগড়ার কাছে দিতে চাইবেন, তার মধ্যে কিন্তু নেয়ার ক্ষমতাটা থাকতে হবে। তো আমি সেবা দিতে চাই কিন্তু আমি নিতে পারছি না, এই গ্যাপটাকেও কিন্তু আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে, রিসিভারকে তৈরি করতে হবে। তো কাজে আমার যেটা মনে হয় যে ডিজিটাল লিটারেসি নিয়ে এখন আরও বেশি কাজ করাটা আমাদের জন্য খুব বেশি দরকার। জি, ধন্যবাদ আপনাকে। কথা হয়তো আরও বলবো অন্য কোনো আয়োজনে। রকিবুল হাসান, আপনার কাছে একই রকম প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ। আসলে সবচেয়ে বড় ব্যাপারটা আমি দেখছি যে ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট হচ্ছে যে আমি একজন জনগণ, আমি এত ফর্ম ফিল আপ করতে চাই না। আমাকে যেটা করতে হবে যে আমাকে যদি কোনো সার্ভিস পেতে হয়, ধরো দেখ আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওর যখন বার্থ রেজিস্ট্রেশন হয়ে গেল, আমরা সরকার কিন্তু জানে যে কখন তার এনআইডি আসতে হবে। তার মানে ঠিক সরকারই কিন্তু ডেকে তাকে নিবে যে কখন এনআইডির জন্য থাম্ব প্রিন্ট, প্রিন্ট করতে হবে, কখন বিআরটি, ধরো দেখ বিআরটি এর জন্য আমি অ্যাপ্লাই করলাম, আমাকে কিন্তু শুধু বলতে হবে আমি এটা চাই, আমার আর কিছু লাগবে না, আমি খালি এনআইডিতে ঢুকবো এবং আমি বলবো যে আমি এই বিআরটি এর এই সার্ভিসটা পেতে চাই, অথবা পাসপোর্ট। উই ডোন্ট ওয়ান্ট টু ফিল আপ অল দ্য লং ফর্মস, বিকজ সরকারের কাছে কিন্তু সব ডেটা আছে, শুধুমাত্র কানেকশন করতে হবে সবগুলোর এজেন্সির সাথে, যে আমি একজন জনগণ হিসেবে আমি শুধু এটা পেতে চাই, আমি শুধু এটা বলবো আমি এটা পেতে চাই। বাকি যেহেতু সব ডেটা, সরকারি সেবাগুলোকে এআই নির্ভর করার জায়গাটায় ভাবতে হবে। এআই পরের ব্যাপার, বাট সরকারের কাছে কিন্তু সব ডেটা আছে। আজকে যদি আপনি শুধুমাত্র ট্রেড লাইসেন্স, সব ডেটা কিন্তু সরকারের কাছে আছে, আমাকে কেন বাকি ডেটাগুলো দিতে হবে? আমি শুধু বলবো আমি ট্রেড লাইসেন্স চাই উইথ মাই এনআইডি, বাকি সব ডেটাগুলো কিন্তু সরকারের এজেন্সির কাছে আছে, শুধু দে হ্যাভ টু বি কানেক্টেড। সেখানে মনে হয় এই প্রশ্নের উত্তরকে একটু দিয়ে নেবেন, তারপরে আপনি বলবেন ডক্টর ফরহাদ শেখ, যে এই যে ডেটা সমন্বিতভাবে সরকার যদি প্রোভাইড করে, সেখানে কোনো ব্যারিয়ার আছে কিনা? ইন্টারঅপারেবিলিটি শব্দটার অর্থই কিন্তু উনি এটা যেটা বলেছেন ওটা। আপনি যদি একই তথ্য আপনি সেকেন্ডবারও দেন, তার মানে ইন্টারঅপারেবল না। আপনি যদি কোনো ফর্ম পূরণ করতে গিয়ে আপনি একই ফিল্ড আরেকবার ফর্ম পূরণ নিজে করতে যান, তার মানে আপনার এখানে ইন্টারঅপারেবল হয়নি, ইন্টিগ্রেটেড হয়নি। আপনি যদি বিভিন্ন জায়গায় আপনার আইডি ভিত্তিক বিভিন্ন আইডি সংশ্লিষ্ট তথ্য দেন, কোথাও ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন, কোথাও এনআইডি দিচ্ছেন, তার মানে ইন্টারঅপারেবল হয়নি। ওই যে আমি শুরুতে বলেছিলাম, উনিও সেই কথাই বলেছেন যে সিটিজেনের কিন্তু এত হ্যাসেল নেওয়ার উচিত না, তাহলে স্মার্ট হলো না। সিটিজেন শুধু বলবে বা ভাববে যে, অথবা পার্সোনালাইজড সার্ভিস হলে সিটিজেন কোনটা চায় সেটাই কিন্তু সরকার এসে বলবে যে আপনি তো এটা চান, এখন হ্যাঁ বলুন, আর উনি শুধু বলবে হ্যাঁ আমি নিতে চাই, বাকিটা কিন্তু অ্যাবসলুটলি সরকারের দায়িত্ব হবে, তবেই ওটা স্মার্ট হবে। আর চ্যালেঞ্জের প্রশ্নে যেটা আপনি শুরুতে আপনার কাছে, মানে আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনার কাছে চ্যালেঞ্জ কি মনে হয়? ওয়েল, আমার কাছে মনে হয় তিনটি বিষয় খুব এখনকার কনটেক্সটে চ্যালেঞ্জ। একটা হচ্ছে স্মার্ট সিটিজেনের ক্ষেত্রে, দেখেন আমরা সব বলছি আই এম দ্য সলিউশন, বুদ্ধিদীপ্ত হতে হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের নৈতিকতা আর আমাদের মানবিকতা এইটা যদি দিন দিন নামতে শুরু করে, তাহলে স্মার্ট হয়ে দিন শেষে মানুষ হিসেবে আমি কি থাকলাম, আমি কি স্মার্ট মানুষ হলাম, সেই চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু আমাদের যেন না হতে হয়, সেই ব্যবস্থা এখন স্মার্টনেসের পাশাপাশি আমাদের মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন মানুষও হতে হবে। একই সাথে আমি বলবো একটা শব্দ আমি উচ্চারণ করেছিলাম যেটা সিনার্জিস্টিক, এটা আপা বলেছিল, এবং ইকোসিস্টেম কনসেপ্টে সিনার্জিস্টিক না হলে আবার সেই কিন্তু আলাদা আলাদা অ্যাডহক বেসিস সবাই সবার মতো করবে। এটা সিনার্জিস্টিক, সকলে মিলে একসাথে করা উচিত এবং ইকোসিস্টেম অ্যাপ্রোচে যাওয়া উচিত। এইটুকু একবার হলো, এইটুকু একবার হলো, পরে জোড়ানো লাগানো হলো, সেদিকে না গিয়ে পুরো ইকোসিস্টেম অ্যাপ্রোচে একই সাথে স্মার্টাইজেশনের জন্য যে টার্গেট নেওয়া এবং সাকসেসটা ডিফাইন করে নামা, ওটাই যেন সাকসেস হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সহ আপনাদের আরো তিনজনকেই এই আয়োজনে আসবার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।